একটা বিষয় নিয়ে অনেককেই কনফিউজ থাকতে দেখা যায়। ইংল্যান্ড কোনটা, গ্রেট ব্রিটেন কোনটা, আবার ইউনাইটেড কিংডম কোনটা। আচ্ছা, আমি আজ আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার করে দিব। এই যে ইউরোপের উত্তরে এই বিচ্ছিন্ন দ্বীপটি দেখতে পাচ্ছেন, এটাই দি গ্রেট ব্রিটেন। ইংলিশ চ্যানেল নামের একটি সরু প্রণালী দিয়ে এই দ্বীপটি মূল ইউরোপ থেকে বিচ্ছিন্ন। তো এই যে গ্রেট ব্রিটেন, এই গ্রেট ব্রিটেনের তিনটা অংশ। সবচেয়ে বড় যে অংশটি, এটিকেই দুনিয়া জানে ইংল্যান্ড হিসেবে। আয়তন, জনসংখ্যার, অর্থনীতিতে ইংল্যান্ডের ধারে কাছেও নেই বাকিরা। ইংল্যান্ডের উত্তরে 1/3 জায়গা জুড়ে আছে স্কটল্যান্ড। ওই যে আপনারা রবার্ট ব্রুস আর মাকড়সার গল্পটা পড়েছিলেন না, অধ্যাবসায়ের গল্প, এই স্কটল্যান্ড হলো সেই মহান রাজা রবার্ট ব্রুসের দেশ। স্কটল্যান্ড আবার ইংল্যান্ডের মতো না, আবহাওয়া কিছুটা রুক্ষ আর পাহাড় পর্বত বেশি। তাছাড়া স্কটল্যান্ডের শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, চার্চ সবই ইংল্যান্ড থেকে আলাদা। তাহলে দুইটা অংশ গেল। ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমে গেলে আপনি পাবেন শেষ অংশটি, ওয়েলস। ইংল্যান্ডের রাজধানী তো সকলেই চিনেন, বিখ্যাত শহর লন্ডন। স্কটল্যান্ডের রাজধানী এডিনবুরো, আর ওয়েলসের রাজধানী কার্ডিফ। ইতিহাসের নানা সময় জুড়ে ইংল্যান্ড একে একে ওয়েলস আর স্কটল্যান্ডকে জয় করে নিয়েছে। তিনজনে মিলে হয়েছে দি গ্রেট ব্রিটেন। তবে কাহিনী এখানে শেষ না। ব্রিটেনের পশ্চিমে যে দ্বীপটি আছে, এটির নাম আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের হিসাবটা অদ্ভুত। পুরো আয়ারল্যান্ড স্বাধীন, শুধু উত্তরের ছোট একটা টুকরা ছাড়া। এই উত্তর আয়ারল্যান্ড যোগ দিয়েছে ব্রিটেনের সাথে, মিলেমিশে তৈরি করেছে দি ইউনাইটেড কিংডম, সংক্ষেপে ইউকে। তাহলে আশা করি এখন আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে। এটা ইংল্যান্ড, এটা গ্রেট ব্রিটেন, আর এটা ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। তবে ভূগোলের চাইতেও এদের ইতিহাস বেশি ইন্টারেস্টিং। একে একে কিভাবে ইংল্যান্ড বাকিদের জয় করে নিল, তা রূপকথার মতনই শোনায়। ইংল্যান্ডের জন্য সবচেয়ে সহজ ছিল ওয়েলস বিজয়। 1066 সালে ইংল্যান্ডে আসে নরমানরা। নরমান এটা আবার কি? দাঁড়ান, বুঝাচ্ছি। নরমান শব্দটা এসেছে নর্থ ম্যান থেকে, মানে উত্তরে থাকা মানুষ। একসময় উত্তর থেকে ভাইকিংসরা ফ্রান্সে এসে বসবাস শুরু করে। ফ্রান্সের উপকূলে নরমান্ডি বলে একটা জায়গা আছে, সেখানেই থাকতো তারা। থাকতে থাকতে একসময় তারা ফরাসি সমাজে মিশে যায়। এদেরকেই বলা হতো নরম্যান। তো যে সময়ের কথা বলছি, তখন নরম্যান্ডি শাসন করতেন উইলিয়াম বলে একজন। ইংল্যান্ডে তখন সিংহাসনের উত্তরাধিকার নিয়ে ভারী গোলমাল চলছে। উইলিয়াম দাবি করলেন তিনিই ইংলিশ সিংহাসনের আসল দাবিদার। উইলিয়াম সমুদ্র পাড়ি দিয়ে নরমান্ডি থেকে ইংল্যান্ডে এলেন এবং হ্যাস্টিংয়ের যুদ্ধে ইংল্যান্ডের প্রধান দাবিদার হ্যারল্ডকে হত্যা করলেন। কি ভয়ানক সাহসের কাজ ভাবুন! এ যেন 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে এসে রাজ্য জয়। অতঃপর তিনি হলেন ইংল্যান্ডের রাজা প্রথম উইলিয়াম। বিশ্বজুড়ে অবশ্য তিনি উইলিয়াম দ্য কনকুরার নামে বেশি পরিচিত। তো এই নরমানরা ইংল্যান্ডে এসে ওয়েলসে হামলা করা শুরু করলো। একে একে ওয়েলসের স্বাধীন রাজ্যগুলো দখল হয়ে যাচ্ছিল। 1282 সালে ইংলিশ রাজা এডওয়ার্ড ওয়েলসের শেষ স্বাধীন রাজ্যটি দখল করে নেন। এরপর ওয়েলস ইংল্যান্ডের অধীনে চলে গেল। 1536 সালে এসে রাজা অষ্টম হেনরি আইন পাশ করে ওয়েলসকে পুরোপুরি ইংলিশ শাসনে নিয়ে আসেন। ওয়েলসের ভাষা হয়ে গেল ইংরেজি, আর আইন, আদালত, সংবিধান সব হয়ে গেল ইংলিশ। অর্থাৎ ওয়েলস আর স্বাধীন রইল না। তবে স্কটল্যান্ড দখল করা এত সহজ ছিল না। আমি আপনাদের আগেই বলেছি, স্কটল্যান্ডে পাহাড় পর্বত বেশি, আবহাওয়াও ঠান্ডা। আর মূল ইংল্যান্ড থেকে ওয়েলস যত কাছে, স্কটল্যান্ড কিন্তু তত কাছে না, বরং অনেকটাই দূরে। ফলে ইংলিশরা সহজে স্কটল্যান্ড দখল করতে পারছিল না। এছাড়াও স্কটিশরা ছিল প্রচণ্ড স্বদেশপ্রেমী। যেমন ধরুন উইলিয়াম ওয়ালেসের কথা। 1296 সালে যখন রাজা এডওয়ার্ড ওয়েলসের মতোই স্কটল্যান্ড আক্রমণ করেন, তখন এই স্বাধীনতাকামী ওয়ালেস তাকে ঠেকিয়ে দেন। তবে শেষ রক্ষা হয়নি, উইলিয়াম ওয়ালেসকে পরে হত্যা করল ইংলিশরা। কিন্তু স্কটল্যান্ডকে এতেও দমানো যায়নি। দেশের স্বাধীনতা রক্ষায় এবার এগিয়ে আসেন রাজা রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস আর মাকড়সার গল্পটা ছোটবেলায় পড়েননি এমন কাউকে পাওয়া মুশকিল। অধ্যাবসায়ের গুণে এই রাজা ইংলিশদের পরাস্ত করেন, বিশেষ করে ব্যানকবার্নের যুদ্ধে। এরপর ইংল্যান্ড আর স্কটল্যান্ড দখলের চিন্তা করেনি। স্কটল্যান্ড স্বাধীন রয়ে গিয়েছিল। তবে খুবই অদ্ভুত একটা ঘটনা ঘটল 1603 সালে এসে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ তখন দেখেও রেখেছেন। রানী কোনো উত্তরাধিকারী ঘোষণা করে যাননি।
ফলে একটা প্রবলেম তৈরি হলো। কে হবে নতুন রাজা? খোঁজাখুঁজি শুরু হলো। স্কটল্যান্ডে একজন রাজা ছিলেন, নাম ষষ্ঠ জেমস। দেখা গেল রানীর নিকটাত্মীয়, মানে রক্তের সম্পর্ক হিসেবে তার দাবি বেশি। অদ্ভুত না? যেই স্কটল্যান্ডকে ইংল্যান্ড জয় করতে চেয়েছিল, সেই স্কটল্যান্ডের রাজা এবার আত্মীয়তার চক্করে ইংল্যান্ড জয় করে বসলেন। রাজা ষষ্ঠ জেমস ইংল্যান্ডে এসে হয়ে গেলেন রাজা প্রথম জেমস। একই লোকের দুটো নাম, জেমস দ্য সিক্সথ অফ স্কটল্যান্ড, আবার জেমস ওয়ান অফ ইংল্যান্ড। তো এই জেমস করলেন কি, তিনি এক জায়গায় বসে দুটো দেশ শাসন করতে লাগলেন। ইতিহাসে এ ঘটনা পরিচিত ইউনিয়ন অফ ক্রাউন্স নামে। তবে কেবল রাজা সেম সেম হলেই যে দেশ দুটো এক হয়ে যাবে এমনটা না। স্কটল্যান্ড এরপর স্বাধীনই ছিল, কিন্তু যতদিন যেতে লাগলো একটা জিনিস পরিষ্কার হতে লাগলো। সেটা হলো অর্থনীতিতে ইংল্যান্ড বহু গুণ এগিয়ে, বহু গুণ। বিশ্বের বিভিন্ন জায়গায় ইংলিশরা কলোনি বানাচ্ছিল। ভারতবর্ষ, দক্ষিণ পূর্ব এশিয়া, আমেরিকা ইত্যাদি নানা জায়গায় ব্যবসা খাটিয়ে লালে লাল হয়ে যাচ্ছিল ইংল্যান্ড। অন্যদিকে স্কটল্যান্ডের অবস্থা খারাপ। স্কটিশ নেতারা ভাবলেন, আমরা এই যে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন এদের মতো আমরাও কলোনি বানাই গিয়ে। তারা বেছে নিলেন দারিয়ান গ্যাপকে। দারিয়ান গ্যাপ কি? দারিয়ান গ্যাপ হলো পৃথিবীর অন্যতম ডেঞ্জারাস জায়গা। আপনি মধ্য আমেরিকার দেশ পানামায় গেলে দেখবেন একটা জায়গায় প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর একদম কাছে চলে এসেছে, মাঝখানে সরু একটি ভূখণ্ড। এটাই দারিয়ান গ্যাপ। এই পথ দিয়ে সহজে দুই মহাসাগরে আসা যাওয়া করা যাবে, আর এই পথটা যে নিয়ন্ত্রণ করবে, বাকি পরাশক্তিগুলো তার নিয়ন্ত্রণে থাকবে। এমনটাই ভাবলে স্কটল্যান্ড। হু হু করে তারা দারিয়ান গ্যাপে গিয়ে কলোনি বানালো। তবে এই দারিয়ান গ্যাপে যে কত সমস্যা তা স্কটল্যান্ড বুঝেনি। এই জায়গা জুড়ে আছে ঘন জঙ্গল, যার মধ্যে দিয়ে চলাচল করা মুশকিল। এছাড়াও আছে প্রচুর মশা, ম্যালেরিয়া সহ নানা সংক্রামক রোগে স্কটিশরা মারা যেতে লাগলো। স্থানীয় আদিবাসীরা ছিল কলোনাইজারদের বিরুদ্ধে। অপরদিকে কাছেই স্প্যানিশ কলোনি হওয়ায় স্পেনও স্কটল্যান্ডের পিছনে লাগলো। ফলে কোনো প্ল্যান ট্যান ছাড়া কলোনি বানানোর শাস্তি পেল স্কটল্যান্ড। ২৫০০ যাত্রী থেকে মাত্র কয়েকশো জীবিত ফিরে এলো। আর এই দারিয়ান অভিযানে যে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট করেছিল স্কটল্যান্ডের সরকার, তার পুরোটাই পানিতে গেল। এহেন অর্থনৈতিক বিপর্যয়ের পর আর একটা রাস্তাই খোলা ছিল স্কটল্যান্ডের সামনে, ইংল্যান্ডের সাথে যুক্ত হওয়া। নিজেদের অর্থনীতিতে ইংলিশ সাহায্য। ১৭০৭ সালে শান্তিপূর্ণভাবেই একত্রিত হলো দুই দেশ। অবশেষে দীর্ঘ লড়াইয়ের সমাপ্তি ঘটল, জন্ম নিল দি গ্রেট ব্রিটেন। আমরা ওয়েলসের গল্প করলাম, স্কটল্যান্ডের গল্পও করলাম, এখন বাকি আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড অবশ্য কম বেশি ইংলিশদের নিয়ন্ত্রণেই ছিল। তবে ১৭৯৮ সালে সেখানে একটা বিদ্রোহ হয়। তখন ভয় পেয়ে ইংলিশরা অ্যাক্ট অফ ইউনিয়ন পাশ করে আইনতভাবে আয়ারল্যান্ডকে ব্রিটেনের মধ্যে ঢুকিয়ে ফেলে। তখন পুরো দেশটাই ব্রিটেনের সাথে ছিল। কিন্তু ১৯১৯ সালে শুরু হওয়া আইরিশদের স্বাধীনতা লড়াইয়ের পর উত্তরের কয়েকটি এলাকা ছাড়া বাকি আয়ারল্যান্ড স্বাধীন হয়ে গেল। শুধু ৬টি আইরিশ কাউন্টি ব্রিটেনের সাথে রয়ে গেল। নাম দিল নর্দার্ন আয়ারল্যান্ড। সৃষ্টি হলো দি ইউনাইটেড কিংডম। ইতিহাসের গল্প আপাতত এখানেই শেষ। জানি না আমার গল্প আপনাদের কেমন লাগলো, তবে আশা করি এবার আপনারা ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন এবং যুক্তরাজ্যের তফাৎটা বুঝতে পেরেছেন। এরকম আরও ইন্টারেস্টিং ভূগোল ও ইতিহাসের বিষয়ে জানতে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আবারও। ততদিন পর্যন্ত ভালো থাকুন।